ওকে, সো আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের এই লিংকটার পরে যদি ওই যে রিফ্রেশ অপশন আসে একটা, ওটাকে আপনারা ওকে করে দিন, ঠিক আছে? এই লিংক ওকে ম্যাম 40 মিনিটস এর পরে ইয়ে হয় না, হ্যাঁ। আর আপনাদের ওই সময় একটু আপনারা আপনাদের চ্যাট বক্সে একটু আপনাদের আইডি, আপনারা যে দুইজন প্রেজেন্ট আছেন আপনাদের আইডিটা একটু টাইপ করে দিয়ে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে যে লাস্ট একটা ক্লাসের শুধু আমরা রেকর্ডিং করেছিলাম, হ্যাঁ। তো ওই রেকর্ডিংটা আমি আজকে কালকের মধ্যে যেটা হচ্ছে আপনাদের ইউটিউবে পাওয়া যায়, ওই রেকর্ডিংটা আজকে কালকের মধ্যে আমি পোস্ট করে দিব। ওইটা হচ্ছে আপনাদের যে আগের একটা চ্যাপ্টারে আমরা হাফ পড়িয়েছিলাম যে প্রজেক্ট সিলেকশন, হ্যাঁ। ওখানে আমরা নন নিউমেরিক্যাল মডেলস গুলা দেখেছিলাম, পরে নিউমেরিক্যাল মডেলস এর একটা ক্লাস হয়েছে, সেটা আমরা রেকর্ডিং করেছি, ওটা আমি ইউটিউবে দিয়ে দিব এবং ওটার লিংক আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব, ঠিক আছে? ওইটা দেখে নেবেন। তো আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব, হ্যাঁ, দ্যাট ইজ স্কোপ ম্যানেজমেন্ট, হ্যাঁ। তো স্কোপ ম্যানেজমেন্ট আপনার দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা আইডি ভেরি ইম্পর্টেন্ট টপিক আপনার ইয়ের জন্য, আমাদের এই কোর্সে। সো এই বেসিক্যালি স্কোপ ম্যানেজমেন্ট আপনার পুরা একটা প্রজেক্টের স্কোপ বলতে এখানে আমার কিভাবে আমি পুরা স্কোপটাকে একটা হোল প্রজেক্টের ভিতরে কি থাকে, হ্যাঁ, কিভাবে এই প্রজেক্টটাকে আমি অ্যাচিভ করব, হ্যাঁ। তো ওইটা করার জন্য ওই প্রজেক্টটাকে কিভাবে সাজাতে হয়, কিভাবে এটাকে আমি অ্যাপ্রোচ করব, সবকিছু এই স্কোপের ভিতরে থাকে এবং ওইটার প্রসেস গুলা সম্পর্কে আমরা আজকে এই চ্যাপ্টারে ডিসকাস করব। তো আপনাদের let's see the chapter objectives, হ্যাঁ। তো চ্যাপ্টার অবজেক্টিভস এর ভিতরে দেখেন এখানে কি আছে। আজকে আমরা যেগুলো দেখবো সেটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ স্কোপ ম্যানেজমেন্ট, ঠিক আছে? For the project success, understand the significance of developing a scope statement, construct a work breakdown structure for a project, develop a responsibility assignment matrix for a project, describe the roles of changes and configuration management in assessing projects. আজকে আমরা বেসিক্যালি হয়তোবা পুরাটা শেষ করতে পারবো না, ইটস এ হিউজ ইয়ে। এটার অ্যাকচুয়ালি এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক কিছু আলোচনা করা যায়। সো আমরা একটা জাস্ট ওভারভিউ নিব আজকে, মেবি আমরা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার পর্যন্ত কমপ্লিট করার ট্রাই করব। তো লেটস টক অ্যাবাউট হোয়াট ইজ স্কোপ, হ্যাঁ। সো হোয়াট ইজ প্রজেক্ট স্কোপ? প্রজেক্ট স্কোপ হচ্ছে একটা প্রজেক্টে যা যা করতে হয়, হ্যাঁ, এভরিথিং অ্যাবাউট আ প্রজেক্ট ইজ প্রজেক্ট স্কোপ, হ্যাঁ। এটার ভিতরে আপনার যে কাজগুলা করতে হবে, যে ওয়ার্ক কন্টেন্ট গুলো আছে ওইগুলা, প্লাস আমি এই কাজগুলা করে আমার যে রেজাল্টটা আসলো, যে আউটকামটা আসে ওইটাও। সো এই সব কিছুই প্রজেক্টের স্কোপের আন্ডারে পড়ে। সো প্রজেক্ট স্কোপটাকে যদি আপনারা একটু ইমাজিন করেন লাইক একটা ভেন ডায়াগ্রাম, একটা সার্কেল, ওই সার্কেলটাই হচ্ছে, সার্কেলের ভিতরে যা যা থাকবে ওগুলো হচ্ছে আপনার ইন স্কোপ, যেগুলা আপনার ওই ওই পার্টিকুলার প্রজেক্টের জন্য এই জিনিসগুলা কাজগুলা আমাকে করতে হবে, এই জিনিসগুলা লাগবে, হ্যাঁ। ওটার বাইরে আর আমার কোনো কিছু লাগবে না, রাইট? সো দ্যাট ইজ মাই প্রজেক্ট স্কোপ, যে একটা প্রজেক্টে যা যা করতে হবে, এভরিথিং অ্যাবাউট আ প্রজেক্ট ইজ প্রজেক্ট স্কোপ, বা ওই প্রজেক্ট রিলেটেড যা যা আমার কাজ আছে। প্রজেক্ট আনরিলেটেড কোনো কিছু আমার প্রজেক্ট স্কোপের মধ্যে পড়বে না। তো প্রজেক্টের স্কোপ ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে? So scope management is basically it is a function of controlling a project. প্রজেক্টটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব সেটাই হচ্ছে আমার ওই প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্ট, হ্যাঁ। এবং এটাকে কি বলতেছে? ইন টার্মস অফ ইটস গোলস এন্ড অবজেক্টিভস। এবং আমাকে খেয়াল রাখতে হবে যে আমি যে স্কোপটা ম্যানেজ করতেছি, প্রজেক্ট স্কোপ ম্যানেজ করতেছি, এইটার সবসময় যেন আমার কোম্পানির গোলস এন্ড অবজেক্টিভস এর সাথে কনসিস্টেন্ট থাকে। এবং আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে this actually provides a foundation. A project scope management is basically providing us a foundation for our project work, হ্যাঁ। এটার থ্রুতে আমরা ফাউন্ডেশন পাচ্ছি। আপনাদের কি কোনো প্রবলেম, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি একটু জানতে চাই। জি ম্যাম শুনতে পাচ্ছি,
সাউন্ড মিউট করে রাখছি ম্যাম। ও ওকে, না ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। একটু মাঝে মাঝে জানেন আপনারা whether you can listen to me or not, হ্যাঁ? ওকে না ম্যাম। আমরা ক্লিয়ার করতে পারছি। ওকে। আচ্ছা, সো আপনার একটা প্রজেক্টের প্ল্যান করতে যাওয়া পর্যন্ত, প্রি ডেভেলপমেন্ট স্টেজ পর্যন্ত যা যা কি কি কাজ করতে হবে, একটা প্রজেক্টের কাজটার ফাউন্ডেশনটা কি হবে, এগুলো সবকিছুই স্কোপ ম্যানেজমেন্টের থ্রুতে করা হয়। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা এখানে দেখতে পারি যে একটা প্রজেক্টের কিছু এলিমেন্টস আছে। এই এলিমেন্টস গুলা কি কি? there are 6 elements to it। হ্যাঁ, সেটা হচ্ছে এক নাম্বার কনসেপচুয়াল ডেভেলপমেন্ট, 2 নাম্বার স্কোপ স্টেটমেন্ট, দেন কামস ওয়ার্ক অথরাইজেশন, স্কোপ রিপোর্টিং, কন্ট্রোল সিস্টেম এন্ড প্রজেক্ট ক্লোজ আউট। আচ্ছা, এখানে দেখেন এলিমেন্টস গুলোর একটা আমরা একটা ইয়েতে সাজাইছি। এটা you can find it in your textbook also if you in page 147 if you have your book in front of you। সো ওখানে দেখেন কনসেপচুয়াল ডেভেলপমেন্টের আন্ডারে আবার কিছু সাব এলিমেন্টস আছে which are the problem statement, requirement gathering, information gathering। হ্যাঁ, সো এই এলিমেন্টের যেভাবে করে আমরা যাচ্ছি, this is actually basically a process of the project scope management। আমরা এইরকম প্রসেসের থ্রুতে আগাতে থাকবো to complete our project। হ্যাঁ, to create the foundation of our project scope। তো প্রবলেমস আমরা ফার্স্টে আজকে আগে কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা নিয়ে আলোচনা করি। সো কনসেপচুয়াল ডেভেলপমেন্টের আন্ডারে দেখেন কি কি আছে? প্রবলেম স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট গ্যাদারিং, ইনফরমেশন গ্যাদারিং, কনস্ট্রেইন, অল্টারনেটিভ অ্যানালিসিস, প্রজেক্ট অবজেক্টিভস, বিজনেস কেস, স্টেটমেন্ট অফ ওয়ার্ক এন্ড প্রজেক্ট চ্যাপ্টার। সো এগুলো সাউন্ডস অল ভেরি কমপ্লেক্স এন্ড ডিফিকাল্ট, বাট আমরা একটু আলোচনা করি যখন ইলাবোরেটলি, তখন আমরা এটা বুঝতে পারবো। ওকে, সো কনসেপচুয়াল ডেভেলপমেন্ট ফার্স্ট ইজ দি, আমাকে জানতে হবে যে কনসেপচুয়াল ডেভেলপমেন্টের জিনিসটা কি। কনসেপচুয়াল ডেভেলপমেন্টের এটা একটা প্রসেস। হ্যাঁ, এই প্রসেসটা কি করে? এই প্রসেস ইট অ্যাড্রেসেস প্রজেক্টের অবজেক্টিভ কি, হ্যাঁ, এবং বাই ফাইন্ডিং দ্য বেস্ট ওয়ে টু মিট দেম, এবং বেস্ট ওয়েটা এটাকে কিভাবে অবজেক্টিভটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। হ্যাঁ, সো কনসেপচুয়াল ডেভেলপমেন্ট বেসিক্যালি সেই প্রসেস। আচ্ছা, কনসেপচুয়াল ডেভেলপমেন্টের কিছু কি স্টেপস আছে। কি কি স্টেপ? নাম্বার 1 প্রবলেম স্টেটমেন্ট, ওই যেগুলো আমরা এই সাব কম্পোনেন্টস গুলা এলিমেন্টস গুলো আছে ওগুলো একটা একটা করে দেখবো। হ্যাঁ, সো নাম্বার 1 ইজ প্রবলেম, কি স্টেপ ইজ প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্টটা বলতে কি বুঝাচ্ছে? দিস ইজ বেসিক্যালি যে ইট ইজ আ প্রসেস অফ আপনার আমার মানে আমার ইসের গোলটা কি, আমার প্রজেক্টের একটা ফার্স্ট জিনিসটাই শুরু হয় হোয়াট ইজ মাই গোল, why there is need for search of a solution for a problem। কেন আমি এই গোল এটা করতেছি? হ্যাঁ, আমার প্রবলেমটা কি, হোয়াট আর দ্য আন্ডারলাইং প্রবলেমস। আমি এখানে প্রবলেম গুলাকে আগে সার্চ করতেছি, বিকজ when we মানে আমার এখানে কোয়েশ্চেন ইজ বেসিক্যালি হোয়াট দ্য প্রজেক্ট ইজ ইন্টেন্ডিং টু ডু। আমি কি ইন্টেনশনটা কি আমার, দ্যাট ইজ ইয়োর প্রবলেম অর নিড স্টেটমেন্ট। হ্যাঁ, আমার গোলটা কি, আমার গোল স্টেটমেন্টটা কি, এখানে আমার প্রবলেমটা কি, এবং আমি কি ইন্টেন্ড করতে, আমার হোয়াট ইজ মাই ইন্টেনশন। নেক্সট কামস দ্য রিকোয়ারমেন্ট গ্যাদারিং। রিকোয়ারমেন্ট গ্যাদারিং কি? বেসিক্যালি দিজ আর দ্য demands, needs and the specifications for a project। হ্যাঁ, এখানে কি এটা হচ্ছে দিস ইজ দ্য ভয়েস অফ ইয়োর কাস্টমার। হ্যাঁ, তারা অ্যাকচুয়ালি মানে আমরা এতক্ষণ দেখতেছিলাম যে প্রবলেমের আর্টিকুলেট হচ্ছে, যেমন আমরা আগে where we used to be before problem যখন আমি স্টেট করলাম, রিকোয়ারমেন্ট গ্যাদারিং ইজ where I want to be। কোয়েশ্চেন অ্যান্সার যদি করতে হয় where I want to be, মানে আমার ভয়েস অফ কাস্টমার কি, তারা কি কি চাচ্ছে, তাদের নিডস এন্ড ডিমান্ডস গুলা কি এই প্রবলেমের এগেইনস্টে। আমি তো ফার্স্ট একটা প্রবলেম স্টেটমেন্ট বের করেছি, তাহলে এখন ওটার এগেইনস্টে where do I want to be or what does my customer demand,
what are their specification or আমার স্টেকহোল্ডার্সরা কি স্পেসিফিকেশন আউটলাইন করতেছে একটা প্রজেক্টের জন্য। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন রিকোয়ারমেন্ট গ্যাদার করতে যাই, দেয়ার ক্যান বি রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ আমার প্রোডাক্ট কোয়ালিটি পারফরমেন্স রিলেটেড বিভিন্ন ধরনের রিকোয়ারমেন্ট গ্যাদারিং হতে পারে। আচ্ছা, লেটস কাম টু দ্য ইনফরমেশন গ্যাদারিং। আচ্ছা, এখন তো আমরা এতক্ষণ পর্যন্ত আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করলাম, দিস ইজ দ্য প্রবলেম, আন্ডারলাইন প্রবলেম, and then we identified, okay, this is what our customer wants, or where we want to where our company want to be, and then comes the information gathering stage process or the key step. So the 8th step আমরা কি করতেছি, this is where we are researching and gathering all the relevant data that is needed for us to have a clear idea about the problem, ঠিক আছে, বা প্রজেক্ট বা প্রবলেম যেটাই হোক সেটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া গ্যাদার করার জন্য আমার যেসব রেলেভেন্ট ডাটা ইনফরমেশন এন্ড এভরিথিং লাগবে সেটা আমরা এই পর্যায়ে এসে নিয়ে থাকি। এবং বিভিন্ন ধরনের ডাটা হতে পারে, খুব স্পেসিফিক ডাটা হতে পারে, আবার ধরেন অল্টারনেট টার্গেট ইয়ে কি, আমার ডেট কি, এইসব ডাটা আমি কবের মধ্যে শেষ করতে পারবো, অল্টারনেট আমার বিভিন্ন সাপ্লায়ারের ডাটা কারা এখানে আছে মার্কেটে, হ্যাঁ, এই ধরনের সব ধরনের ডাটা রিলেটেড যত ডাটা এন্ড ইনফরমেশন লাগবে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়ার জন্য একটা প্রজেক্টে, সেটা হচ্ছে দিস ইজ ওয়ান অফ দোজ কি স্টেপস। দেন কামস দ্য কনস্ট্রেন্টস। হ্যাঁ, constraints তো আমরা সবাই জানি, প্রজেক্টের there is unlimited resources, there is also constraint of time and budget and everything, so we all know that যে আমরা যখনই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে যাই তো আমাদেরকে কনস্ট্রেন্টস নিয়েই কাজ করতে হবে এবং ওটাকে সবসময় আমাদের মাথায় রাখতে হবে। After that comes alternative analysis. Alternative analysis is, sorry, আমরা যখন একটা প্রবলেমের একটা প্রজেক্ট ধরেন আমি হাতে নিচ্ছি যে আচ্ছা দিস ইজ দ্য প্রবলেম, আমার এই প্রবলেমের একটা সলিউশন এখন আমাকে বের করতে হবে, সো এটার জন্য আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করব। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য ধরেন আপনার কোম্পানির ইন্টারনাল কোনো অ্যাকাউন্টিং সিস্টেম বা আইটি সিস্টেমের প্রবলেম ধরেন, হ্যাঁ, সো এখন এই প্রবলেমটা সলিউশন করার জন্য উই ডোন্ট জাস্ট কাম আপ উইথ ওয়ান সলিউশন, উই কাম আপ উইথ অল্টারনেটিভ সলিউশনস অলসো, যে ধরেন আমার তিনটা বেস্ট ওয়ে থাকতে পারে, which one should we accept for our company, which one should be more feasible for our company, so that is alternative analysis, like আমরা alternative solution বের করে রাখবো for a project, and then we'll choose the best one or the feasible one for our company. Then comes, after alternative analysis comes the project objectives. এখানে আমরা কি ফাইনাল অবজেক্টিভ আমার কি হবে in terms of আমার প্রজেক্টের আউটপুট কি, আমার প্রজেক্টের রিসোর্সেস কি লাগবে, কোন টাইমের মধ্যে শেষ করতে হবে, অল দিস অবজেক্টিভস আর সেট, রাইট। এই পর্যায়ে এসে আমি এখন আমার পুরো অবজেক্টিভ গুলো সেট করলাম, আছে ঠিক আছে, দিস ইজ দ্য বেস্ট সলিউশন একটা পাইছি, এখন এটার এগেইনস্টে আমার তাহলে প্রজেক্টে আমি আলটিমেটলি আমার রেজাল্ট কি আসতে হবে, আমি কি চাচ্ছি, আইটির কি প্রবলেম, আমি কি সলিউশন চাচ্ছি, সেই আউটপুটটা কি হবে, আমার রিসোর্স কি লাগবে এখানে, এবং কত টাইমের মধ্যে আমি প্রজেক্ট শেষ করবো, এটসেট্রা এটসেট্রা। তো এরপরে আসেন বিজনেস কেস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস কেসটা কি? বিজনেস কেস ইজ বেসিক্যালি আ জাস্টিফিকেশন। জাস্টিফিকেশন কি? যে আমি this is like a business case is basically organization's justification for committing to the project. আমি কেন এই প্রজেক্টে কমিটেড হব, এটার জাস্টিফিকেশন দিচ্ছে, হ্যাঁ। এবং এখানে বিভিন্ন ধরনের ফাইন্যান্স, আপনার এই ডেভেলপমেন্ট, ধরেন আপনার আইটির প্রবলেমের যে ক্রিয়েট হয়েছে সেটার জন্য আপনার কি কি ফাইন্যান্সিয়াল কমিটমেন্ট এখানে লাগবে, কি কি অন্যান্য কস্ট এন্ড আদার রিস্ক আপনাকে এটার সাথে অ্যাসোসিয়েটেড আছে, হ্যাঁ। তো এগুলো সবকিছু এই বিজনেস কেসে আপনাকে প্রেজেন্ট করতে হবে এবং হাইলাইট করতে হবে। এখানে বেসিক্যালি বলতে বোঝাতে জাস্টিফিকেশন, দেখেন এখানে হচ্ছে জাস্টিফিকেশন ফর কমিটিং টু আ প্রজেক্ট, it highlights the financial commitments, justification for undertaking the project. আমি কেন এই প্রজেক্টটা করতেছি, is it relevant to our company, is it relevant to us, these are the questions that you need to justify also.
and the cost of doing the projects and the risk of not doing the project. এবং এখানে আমি যেমন কস্ট গুলাও বলতেছি যে আমার এরকম কস্টিং হইতে পারে প্রজেক্টে, এবং এটা আমি যদি এই প্রজেক্টটা যদি আমি না নেই আমার জন্য কি প্রবলেম হইতে পারে বা আমার জন্য কি লস হইতে পারে, এটাও আমরা এখানে ক্ল্যারিফাই করি বিজনেস কেসের ক্ষেত্রে এসে। ফর এক্সাম্পল, আবার একটা জিনিস মনে রাখতে হবে যে দিস হ্যাজ টু বি রেলেভেন্ট টু আওয়ার কোম্পানি। জাস্টিফিকেশন বলতে কি বুঝাচ্ছি? ফর এক্সাম্পল আমি যদি বলি that it would make very little sense for an IT company like Google to develop a residential construction project because there is no link between them, তাই না? গুগলের একটা আইটি অর্গানাইজেশনের সাথে একটা কনস্ট্রাকশন কাজের কোনো কিন্তু লিংক নাই। সো ওখানে প্রজেক্টের কোনো জাস্টিফিকেশন কিন্তু আমি ক্রিয়েট করতে পারতেছি না, রাইট? সো ওই দিক থেকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমার কোম্পানির সাথে আমি আমার রেলেভেন্স আছে এন্ড আমার স্ট্র্যাটেজিক গোলস এর সাথে যাচ্ছে, আমার মিশন এন্ড ভ্যালুজ এর সাথেও যাচ্ছে, সবকিছুর সাথে কনসিস্টেন্স এন্ড রেলেভেন্স থাকতেছে। তো ওই হিসাবে আমি একটা জাস্টিফিকেশন ক্রিয়েট করতেছি, করে হাইলাইট করতেছি যে দিস ইজ ওয়াই আই শুড আন্ডারটেক দিস প্রজেক্ট। ওকে, নেক্সট কামস দ্য স্টেটমেন্ট অফ ওয়ার্ক। স্টেটমেন্ট অফ ওয়ার্ক কিরকম? আমরা যদি আবার দেখেন, প্রবলেম স্টেটমেন্ট গেল, রিকোয়ারমেন্ট গ্যাদারিং গেল, হ্যাঁ, ইনফরমেশন গ্যাদারিং, কনস্ট্রেন্ট, অল্টারনেটিভ অ্যানালিসিস, এগুলো কিন্তু প্রজেক্ট যে বিজনেস কেস পর্যন্ত we have talked about. Now let's come to the statement of work. We're still in conceptual development stage কিন্তু। আচ্ছা, স্টেটমেন্ট অফ ওয়ার্ক ইজ বেসিক্যালি কি? এটা একটা ন্যারেটিভ ডেসক্রিপশন দেয় খুব ডিটেইলড ভাবে একটা প্রজেক্টে কি কি কাজ করতে হবে, what are required for a project, হ্যাঁ, এটাকে খুব ডিটেইলড ভাবে স্টেটমেন্ট অফ ওয়ার্কে ন্যারেটিভলি ডেসক্রাইব করা হয়। এইখানে স্টেটমেন্ট অফ ওয়ার্কের কিছু এলিমেন্টস আছে যেগুলো আমাদেরকে ইয়ে করতে হবে, এবং আরেকটা জিনিস আমাদেরকে একটু মনে রাখতে হবে যে আমরা যতই ডিটেইলড আর ন্যারেটিভ ডেসক্রিপশন দেই না কেন, আমরা যখনই কোনো প্রজেক্টের অবজেক্টিভ সেট করতেছি বা কোনো ডেসক্রিপশন দিচ্ছি একটা প্রজেক্টের, we always have to remember that, আপনাদের মনে আছে কিনা আমরা সবসময় আলোচনা করেছি our objective, আমরা যত জিনিসটাকে ক্লিয়ার করতে পারবো ততই ভালো, হ্যাঁ, ভেগ রাখা যাবে না। If you remember in our previous class we have discussed যে প্রজেক্টের গোলস বলেন বা প্রজেক্টের অবজেক্টিভস বলেন, this has to be very clear, not vague. সো ক্লিয়ার বা ভেগ বলতে কি বুঝাচ্ছে? মানে ভেগ বলতে বলতে পারেন যে আপনি ধরেন একজনকে বললেন যে আমি একটা প্রজেক্ট দিলাম, ইটস অ্যাবাউট অবজেক্টিভ, মাই অবজেক্টিভ ইজ ইমপ্রুভিং দ্য বিলিং এন্ড রেকর্ডিং অপারেশন, হ্যাঁ। সো দিস ইজ ভেরি ভেগ। এখানে কিন্তু আপনি কিন্তু বলতে পারতেছেন না যে বিলিং এর কোন জিনিসটাকে আপনি ইমপ্রুভ করতে চাচ্ছেন বা রেকর্ড কিপিং এর কোন জিনিসটা আপনি চাচ্ছেন। আপনি খুব উপর দিয়ে একটা অবজেক্টিভ বলে দিচ্ছেন, বাট আপনাকে খুব স্পেসিফিক হতে হবে। স্পেসিফিক হতে পারে কিরকম? যেমন একটা এক্সাম্পল বলতে পারেন যে আমি আমার কম্পিউটারের প্রসেসিং যে স্পিড আছে এটাকে আরো 20% ইনক্রিজ করবো। সো দ্যাট ইজ ভেরি স্পেসিফিক, যে কত পার্সেন্ট, হ্যাঁ। সো সবসময় মনে রাখতে হবে যে আমাদের গোলস যেটাই আমি সেট করি না কেন প্রজেক্টে, সবসময় বা যেগুলাই আমি অবজেক্টিভ সেট করি না কেন, হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার, ভেরি অবজেক্টিভ এন্ড কোয়ান্টিফাইড হলে আরো বেটার। আচ্ছা, লেটস কাম ব্যাক টু দ্য স্টেটমেন্ট অফ ওয়ার্ক। স্টেটমেন্ট অফ ওয়ার্ক এর কিছু এলিমেন্ট আছে। এলিমেন্ট গুলা কি কি? দ্য ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড, টেকনিক্যাল ডেসক্রিপশন এন্ড টাইমলাইন এন্ড মাইলস্টোন। আচ্ছা, ইন্ট্রোডাকশন এন্ড ব্যাকগ্রাউন্ড বলতে কি বুঝাচ্ছে? যে আমার এই যে আমি যে প্রজেক্টটা শুরু করেছি, এটা কেন শুরু করেছি, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি কোত্থেকে শুরু হয়েছে, এই কারণে আমি এখানে আসছি, এই প্রজেক্টটা এই কারণে আমার কোম্পানির জন্য ভালো, এটা নিচ্ছি, এগুলা আপনি এখানে সবকিছু দিবেন, এবং কিছু ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, অর্গানাইজেশন এন্ড এভরিথিং, হ্যাঁ, এগুলা সবকিছু এই 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 এলিমেন্টের ভিতরে থাকবে, হ্যাঁ। দিস ইজ অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য দিস ইজ অলসো পার্ট অফ আওয়ার প্রবলেম স্টেটমেন্ট। প্রবলেম স্টেটমেন্ট যখন আমরা এখানে যে আলোচনা করেছিলাম না ফার্স্টে, প্রবলেম স্টেটমেন্ট, আমার গোল কি, কেন আমার প্রবলেমটা কি, এগুলাও এখানে স্টেটমেন্ট অফ ওয়ার্ক আমি যখন বানাবো
You can find a lot of statement of work or template in online, হ্যাঁ? তো statement of work যখন করবো তখন এইগুলা আমার introduction and background এ detailed narrative ভাবে description থাকতে হবে। টেকনিক্যাল ডেসক্রিপশন অ্যাজ ইট ইজ সেজ এখানে সব টেকনিক্যাল আমার ক্যাপাবিলিটিস কি প্রজেক্ট এবং কি কি চ্যালেঞ্জেস আমি ফেস করবো এগুলো সবকিছু এখানে উল্লেখ থাকবে। দেন কামস টাইমলাইন এন্ড মাইলস্টোন। এখানে আমার একটা প্রজেক্টের অ্যান্টিসিপেটেড টাইম ফ্রেমটা কি হবে কমপ্লিশনের সেগুলা থাকবে এবং আমার প্রজেক্ট থেকে আমি কি কি আউটকাম পাচ্ছি বা কি আমার কি কি ডেলিভারেবলস এটার ভিতরে আছে, কি ডেলিভারেবলস আছে এগুলো সবকিছু এখানে সুন্দরভাবে ডিসক্রিপটিভ ন্যারেটিভলি ডিসক্রাইবড হতে হবে। স্টেটমেন্ট অফ ওয়ার্কের কিছু কম্পোনেন্টস আছে, কম্পোনেন্টস গুলা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার দেন কামস অবজেক্টিভ, স্কোপ, টাস্ক অর রিকোয়ারমেন্ট, সিলেকশন ক্রাইটেরিয়া, আমার ডেলিভারেবল গুলা কি, আমার ডেলিভারি স্কেডিউলটা কি হবে, হ্যাঁ, সিকিউরিটি বলতে এখানে ধরেন বুঝাচ্ছে যে আমার কোনো এখানে কি ইনফরমেশন সেন্সিটিভ কিনা, এটাকে হয়তো বা সবাইকে মানে পাবলিক নলেজে যাওয়া যাবে না, হ্যাজ টু বি ভেরি প্রাইভেট। দেন প্লেস অফ পারফরমেন্স মানে আমার ধরেন হইতে পারে প্রজেক্ট সাইট, ধরেন কোনো কনস্ট্রাকশনের প্রজেক্ট সাইটটা কোথায়, কি কোন জায়গায় কিভাবে হবে, কত, দেন পিরিয়ড অফ পারফরমেন্স, হ্যাঁ, এভরিথিং এই এলিমেন্টস গুলো, এই কম্পোনেন্টস গুলা আপনি যখন একটা স্টেটমেন্ট অফ ওয়ার্ক বানাবেন তখন এই জিনিসগুলাকে আপনার অবশ্যই ইনক্লুডেড রাখতে হবে। ইউ ক্যান সি টেবিল 5.2 আপনার বুকের 152 নাম্বার পেজে যদি আপনারা যান ওখানে আপনারা একটা স্যাম্পল দেখতে পারবেন। ইফ ইউ সি দ্যাট স্যাম্পল, ওখানে এই জিনিসগুলা আছে, হ্যাঁ, যে আপনার একটা স্টেটমেন্ট অফ ওয়ার্কটাকে আপনারা কিভাবে সাজায় লিখবেন প্রজেক্ট শুরু করার আগে। লেটস কাম টক অ্যাবাউট দ্য কম্পোনেন্টস এর যেগুলো আমরা আলোচনা করলাম এগুলোকে আমরা একটু ডিটেইলডে আলোচনা করি এখন। সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কি? এটা ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার প্রজেক্টটাকে খুব ইন জেনারেল একটু ডেসক্রাইব করবেন। দেন কামস অবজেক্টিভ, হ্যাঁ, এখানে আপনি খুব কনসাইজলি আপনার প্রজেক্ট এবং ওভারভিউটা দিবেন and how the results or end products will be used, হ্যাঁ, এবং আপনার এই প্রোডাক্ট যে প্রোডাক্ট আপনি পাচ্ছেন বা রেজাল্টটা যে এটা আপনি পাচ্ছেন এটা কিভাবে ইউজ হবে, কি কারণে কোথায় ইউজ হচ্ছে, এগুলো সবকিছু আপনার অবজেক্টিভে থাকবে। and then comes the scope. It covers the general scope of work the contractor will be performing. মানে আপনি যাকে কন্ট্রাক্টটা দিচ্ছেন আপনার কাজের, ওইখানে আপনার যে তাকে তো আপনি একটা স্টেটমেন্ট অফ ওয়ার্ক দিবেন, রাইট, যখন আপনি একজনের সাথে কন্ট্রাক্ট করছেন। তো এই স্টেটমেন্ট অফ ওয়ার্কের স্কোপের যে ক্যাটাগরিটা থাকবে বা কম্পোনেন্টটা থাকবে ওখানে আপনার ওই কন্ট্রাক্টরের জেনারেল স্কোপ অফ ওয়ার্কটা কি হবে সবকিছু খুব ডিটেল ভাবে ওখানে দেয়া থাকবে। আচ্ছা, দেন কামস টাস্ক অর রিকোয়ারমেন্টস। Task or requirements are detailed work and management requirements. It also spells out more precisely what is expected from the performance of the work by the contractor. ওকে, এখানে আপনার খুব ডিটেইল ভাবে দেয়া থাকে যে কি কি টাস্ক করতে হবে একজন কন্ট্রাক্টরকে এবং পারফরমেন্স কি রকম হইতে পারবে, কি হবে, এগুলা সবকিছু এখানে থাকে। The selection criteria is this is actually where we identify the objective standard of acceptable performance. আমার acceptable performance এর স্ট্যান্ডার্ডটা কি হবে এইখানে ক্রাইটেরিয়াতে দেয়া থাকে। Then comes the deliverables or delivery schedule. So it describes what the contractor shall provide. মানে আমি যে কন্ট্রাক্টর দিচ্ছি একজনকে, সে আমাকে কি প্রোভাইড করতেছে, এবং এখানে আরো আপনার আরো জিনিস কিছু উল্লেখিত থাকে, সেটা হচ্ছে আপনার কন্ট্রাক্টরের রেসপন্সিবিলিটিটা কি, do they need any kind of training and what are the documentation that are needed. It also clearly states the deliverable that is required. আমি কি আউটকাম চাচ্ছি অ্যাকচুয়ালি আপনি ওই কন্ট্রাক্টরের কাছ থেকে, এবং the schedule for delivery, কবের মধ্যে দিতে হবে, কি কোয়ান্টিটি দিতে হবে, কার কাছে ডেলিভারি দিতে হবে, হ্যাঁ,
and it also describes the delivery schedule and calendar days. হ্যাঁ, তো সবকিছু এই কম্পোনেন্টের আন্ডারে এখানে আপনারা ডিসক্রাইব করে দিতে হয় স্টেটমেন্ট অফ ওয়ার্কে। Then comes the security. It is also appropriate for মানে কোনো যদি কোনো সিকিউরিটি রিকোয়ারমেন্ট থাকে তখন এখানে দিতে হবে if necessary. Then place of performance, যেটা বললাম, where the work shall be performed. For example, আপনার প্রজেক্ট সাইট থাকতে পারে। Period of performance, it specifies the performance period. মানে আমার প্রজেক্টটা শেষ করার যে পিরিয়ডটা থাকবে প্রজেক্ট কমপ্লিশনের, that is specified in this component. So this is an example, a template. Online you can find many other templates. There is also a template or a sample template in our book also. So আপনারা যদি ওগুলা go through করেন, একটু দেখেন, then you will have an idea about how to write a statement of work. Okay, so next come the project charter. Conceptual development এর আমরা এখনো আছি প্রসেসে, সো ওইখানে লাস্টের আরেকটা সাব কম্পোনেন্ট ইজ প্রজেক্ট চার্টার। প্রজেক্ট চার্টারটা কি, আমরা দেখা যায় যে এই যে স্টেটমেন্ট অফ ওয়ার্কটা আমরা যখন করে ফেলি বিভিন্ন মোস্ট অফ দ্য অর্গানাইজেশন হোয়াট দে ডু ইজ আফটার দিস স্টেটমেন্ট অফ ওয়ার্ক দে ডু দ্য প্রজেক্ট চার্টার। আচ্ছা, project charter is a document issued by the project initiator or sponsor formally sanctioning existence of project and authorizes project manager to begin applying organizational resources to project activities. আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি একটু জি 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 শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? আপনাদের কি কোনো ইয়ের লিংক আসছে রিফ্রেশিং এর, নাকি ইটস স্টিল গোইং অন? নো ম্যাম, স্টিল নো আসেনি ম্যাম। এখন পর্যন্ত কোনো লিংক আসে নাই বা কোনো রিফ্রেশমেন্টের কোনো কিছু পাচ্ছি না। ওকে আচ্ছা ওকে চলুক না, অসুবিধা কি, চলতে থাকে। ওকে, থ্যাংক ইউ, ভালো তো। Okay, let's talk about project charter. Project charter is a document issued by the project initiator or sponsor. এটা হচ্ছে আমার যে প্রজেক্টটা ইনিশিয়েট করতেছে বা যে স্পন্সর করছে সে এটাকে ইস্যু করে থাকে এই ডকুমেন্টটা। এটা এক ধরনের ডকুমেন্ট টু ফর্মালি স্যাংশন দ্য এক্সিস্টেন্স অফ আ প্রজেক্ট। এটাকে ফর্মাল, আমার প্রজেক্টের যে একটা এক্সিস্টেন্স আছে এটাকে ফর্মালি স্যাংশন করে এবং অথরাইজ করে, and also authorizes the project manager to begin applying organizational resources to project activities. So basically this is a formal document of authorizing that there is a project and this is how the resources has to be applied to this project. Etar ekta formal documentation. Okay, so next ekhane ki bolche, it is created once the project sponsors have done their homework to verify that there is, এখানে হোমওয়ার্ক বলতে কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে যে যারা প্রজেক্টটাকে স্পন্সর করেছে বা ইনিশিয়েট করেছে দে হ্যাজ আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দ্য প্রজেক্ট, যা যা ইনফরমেশন তাদের জানা দরকার ছিল সবকিছু তারা জানে, প্রজেক্টের সম্পর্কে তাদের একটা ক্লিয়ার আইডিয়া ক্রিয়েট হয়েছে। তো এই হোমওয়ার্কটা কি ভেরিফাই করতেছে দ্যাট দেয়ার ইজ আ বিজনেস কেস। বিজনেস কেস বলতে আমরা যেটা বুঝাইছিলাম যে জাস্টিফিকেশন ফর ইয়োর প্রজেক্ট, যে আমি কেন এই প্রজেক্টটা করছি। হ্যাঁ, then comes the elements of projects are understood. ওই যে বললাম যে প্রজেক্টের সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া ক্রিয়েট হয়েছে and company specific information for the project has been applied. হ্যাঁ, এখন সো লাস্টে বেসিক্যালি যেটা আমি বললাম যে দিস ইজ বেসিক্যালি প্রজেক্ট স্ট্রাকচার ইজ বেসিক্যালি ডেমনস্ট্রেটিং আ ফর্মাল কোম্পানি অ্যাপ্রুভাল। হ্যাঁ, এই প্রজেক্ট চার্টারের মাধ্যমে এই ডকুমেন্ট ইজ আ প্রজেক্ট চার্টার ইজ আ ডকুমেন্ট, এটা হচ্ছে একটা ফর্মাল ডকুমেন্ট অফ অ্যাপ্রুভিং ইয়োর প্রজেক্ট। এখানে একটা এক্সাম্পল টেমপ্লেট দিয়েছি আমরা প্রজেক্ট চার্টারের একটা, ওটা এর আগে যেটা আমরা দেখেছিলাম দ্যাট ওয়াজ আ স্টেটমেন্ট অফ ওয়ার্ক, যেটা আমরা ধরেন একটা স্পেসিফিক কোনো একটা প্রজেক্টের কমপ্লিট করতে গেলে তো ওখানে অনেক ধরনের কাজ থাকে, একটা কন্ট্রাক্টরকে একটা কাজ দিছিস, কোনো স্পেসিফিক কাজ দিছিস, তো সেটার জন্য যে একটা স্টেটমেন্ট অফ ওয়ার্ক দেয় কিভাবে কি করতে হবে সেটা তো আমরা এসওইউ তে এসওডব্লিউ তে দেখলাম, স্টেটমেন্ট অফ ওয়ার্কে দেখলাম। প্রজেক্ট চার্টারটা হচ্ছে কোম্পানির জন্য একটা ডকুমেন্ট, ফর্মাল ডিক্লারেশন যে একটা প্রজেক্ট আছে তো সেটার আন্ডারে কি কি থাকে। তো প্রজেক্ট চার্টারে দেখেন প্রথমে ওই প্রবলেম স্টেটমেন্টটা থাকে যে
কি প্রবলেম, আন্ডারলাইন প্রবলেমটা কি, গোলটা কি, তারপরে আসে গোল স্টেটমেন্টটা কি, আমার গোলটা কি, আমি কি চাচ্ছি, হ্যাঁ, আমার অবজেক্টিভটা কি, খুব ক্লিয়ারলি এবং প্রেসাইসলি এখানে দেয়া থাকে, কি টার্গেট হবে, কি কতটুকু কিভাবে হবে এগুলা। দেন আসে আপনার হচ্ছে স্কোপ, আমার প্রজেক্টের স্কোপটা কি, যে আমি এতটুকু কাজ করতেছি, এর বাইরে কিন্তু না। সো দেয়ার হ্যাজ টু বি আ স্কোপ। তো এরপরে আসে আমার বিজনেস কেস, ওই যে যেটা আমরা আগেও আলোচনা করেছি, বিজনেস কেস হচ্ছে আমি কেন এই প্রজেক্টটা নিয়েছি, মাই জাস্টিফিকেশন। এটা আপনার প্রজেক্ট চার্টারের আন্ডারে আবার থাকে, যে দিস ইজ ওয়াই উই আর ডুইং দিস প্রজেক্ট। হ্যাঁ, সো দেন কামস আ টাইমলাইন, আমি কবের মধ্যে কমপ্লিশন করতে যাচ্ছি, এবং এটাকে খুব ইন ডিটেইলড ভাবে দেয়া থাকে। এরপরে আরেকটা জিনিসের ভিতরে থাকে প্রজেক্ট চার্টারে, দ্যাট ইজ দ্য টিম মেম্বার্স অফ দ্য প্রজেক্ট টিম। এই প্রজেক্টের টিম মেম্বার্স কারা, কাকে কোন কাজে দেয়া হচ্ছে, এগুলা সবকিছু ইন ডিটেইলে প্রজেক্ট চার্টারে থাকে। নাও কাম টু দ্য সেকেন্ড এলিমেন্ট, যেটা আমরা যদি একটু আগের সেই ইয়েটাতে যাই, এখানে আমরা এতক্ষণ কনসেপচুয়াল ডেভেলপমেন্টটা পড়লাম, রাইট? So let us come to the second element of project scope management, that is scope statement. এটার আন্ডারেও কিছু সাব এলিমেন্টস আছে, ওগুলো আমরা এখানে আলোচনা করব। সো স্কোপ স্টেটমেন্ট ইজ বেসিক্যালি কি বলতেছে, দিস ইজ বেসিক্যালি দ্য হার্ট অফ দি স্কোপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, প্রজেক্ট স্কোপ ম্যানেজমেন্টের হার্ট এটাকে বলা যায়। This reflects a project team's best efforts at creating the documentation and the approval of all important project parameters prior to proceeding to the development phase. ডেভেলপমেন্ট ফেজের পুরা আমার প্রজেক্ট ডেভেলপমেন্ট ফেজে যাওয়ার আগে আমার যা যা ডকুমেন্টেশন এবং আরো যেসব অ্যাপ্রুভাল, ইম্পর্টেন্ট প্রজেক্ট প্যারামিটারস এর যেসব অ্যাপ্রুভাল দরকার, সবকিছুই স্কোপ স্টেটমেন্টের রিফ্লেক্টেড হয়। আচ্ছা, এটারও কিছু কি স্টেপস আছে, সেগুলা কি? একটা হচ্ছে নাম্বার 1, উই এস্টাবলিশ দ্য প্রজেক্ট গোল ক্রাইটেরিয়া। হ্যাঁ, একটা তো হচ্ছে আমরা ফার্স্টে গোল সেট করেছি, হোয়াট আর आवर অবজেক্টিভস, দিস ইজ লাইক আমার গোলের ক্রাইটেরিয়া গুলা কি কি। এন্ড আমার এরপরে আসে আমি আমার ম্যানেজমেন্ট প্ল্যান ডেভেলপ করব, আমি আমার কাজটাকে ব্রেকডাউন করব, which is called the work breakdown structure, এবং একটা বেসলাইন ক্রিয়েট করব আমার স্কোপের। সো লেটস টক অ্যাবাউট দিস 4। ফার্স্ট বলতেছি কি আমার গোল ক্রাইটেরিয়া। গোল ক্রাইটেরিয়া বলতে বুঝাচ্ছে গোল ক্রাইটেরিয়ার মধ্যে কি কি ইনক্লুড থাকে, which is কস্ট, স্কেডিউল, সময়, কস্ট কি হবে, এই গোলের জন্য এতটুকু কস্ট, এই গোলের জন্য সময় এতটুকু, হ্যাঁ, পারফরমেন্স, এই গোল থেকে আমি কি পারফরমেন্স এক্সপেক্ট করতেছি, হ্যাঁ। দেন কামস এই গোলের ডেলিভারেবলটা কি। এই গোলের ডেলিভারেবল বলতে আমরা কি বুঝাই? ডেলিভারেবল ইজ বেসিক্যালি, আমরা এটা একটু আমাদেরকে জানতে হবে যে deliverable is any measurable, tangible, verifiable outcome, results or items that must be produced to complete a project or part of a project. আচ্ছা, এখানে বলতে বোঝাচ্ছে যে deliverable হচ্ছে একটা measurable একটা আউটকাম বা রেজাল্ট, যেটা আমাকে অ্যাচিভ করতে হয় টু কমপ্লিট আ প্রজেক্ট, অথবা প্রজেক্টের একটা ছোট পার্ট কমপ্লিট করার জন্য। মানে অনেকগুলা ডেলিভারেবল আমি যখন কমপ্লিট করি, তখন আমার একটা প্রজেক্ট আমি কমপ্লিট করতে পারি। সো দিস ইজ বেসিক্যালি আ স্মল ব্রেকডাউন। সো আমরা যখন WBS এর ব্রেকডাউনের স্ট্রাকচার গুলো দেখবো, তখন আমরা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবো হোয়াট ইজ ডেলিভারেবল। হ্যাঁ, বাট দিস ইজ জাস্ট বেসিক্যালি আপনার একটা টেক্সট বুক ডেফিনেশন। আচ্ছা, আমার গোল ক্রাইটেরিয়ার মধ্যে আবার আরো আরেকটা জিনিস থাকে, দ্যাট ইজ দ্য রিভিউ এন্ড অ্যাপ্রুভাল গেটস উইথ স্টেক হোল্ডার্স। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমরা কিভাবে রিভিউ হবে আমার কাজের, সেটার ক্রাইটেরিয়া গুলা কি কি, এখানে সবকিছু উল্লেখিত থাকে। Okay, so develop a management plan for a project. Management plan, it consists of the organizational structure for the project team. মানে আমার প্রজেক্ট টিম কিভাবে কাজ করবে, তাদের পলিসিস এন্ড প্রসিডিউর অফ অপারেশনটা কি হবে, রোলস এন্ড রেসপন্সিবিলিটি কি হবে, কিভাবে রিপোর্ট করবে, সেটার প্রসিডিউর কি হবে, এগুলো সবকিছু ম্যানেজমেন্ট প্ল্যানের ভিতরে দেয়া থাকে। আচ্ছা, একটা ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। Work breakdown structure is
very crucial to project scope management. This is a vital planning mechanism. So it determines the relationship among various activities. বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে রিলেশনশিপটা কি সেটা ডিটারমাইন করে, মানে which steps must precede others, which steps are independent of the previous tasks and so on. মানে কোন কাজের আগে কোন কাজ করতে হবে, কোনটার পরে কোন কাজ করতে হবে। And it also provides a meaningful work structure. আপনাকে একটা সুন্দর work structure দিবে, খুব meaningful একটা work structure দিবে। And lastly comes to create a scope baseline. Scope baseline বলতে কি বুঝাচ্ছি, it is another document that provides a summary description of each component of the project goal. Scope baseline এসে আমরা কি করছি, আমার যে প্রজেক্টের গোলের যে বিভিন্ন কম্পোনেন্টস গুলো আছে, হ্যাঁ, there might be various components under one goal, হ্যাঁ, so ওইগুলোর প্রত্যেকটার একটা summary description দেয়, including the basic budget, schedule information for each activity, প্রত্যেকটা অ্যাক্টিভিটির আলাদা আলাদা করে, হ্যাঁ, so that is the baseline. আচ্ছা, আমরা এখন আসি work breakdown structure. We have 8 more minutes. আমার আরেকটা ক্লাস আছে, সো আপনাদের যদি এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকে আপনারা তাহলে স্টার্ট করতে পারেন, না দেন I'll start the work breakdown structure-টা আমি একবারে তাহলে নেক্সট ক্লাসে আপনাদের আমি একটা মেকআপ ক্লাসও নিব, ওখানে করাইতে চাই, বিকজ এটা মাঝখান থেকে ভেঙে দিলে আপনারা বুঝবেন না। ঠিক আছে ম্যাডাম, ওকে, জি ম্যাম। পরবর্তীতে আলাপ করবো আর কি। হ্যাঁ, বিকজ আপনাদের 8 মিনিটস আছে তো, আর সো আমি আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? না, এই মুহূর্তে না। সোফার কোনো কোশ্চেন কোয়েশ্চেন নেই ম্যাম, একটু নো ম্যাডাম, একটু দেখতে হবে আর কি, পরে সময় করে একটু দেখতে হবে। আচ্ছা, আপনাদের আরেকটা ক্লাসের আমি ইয়ে দিয়ে দিব, ঠিক আছে, ভিডিওটা আমি শেয়ার করে ফেলবো, যেটা এর আগের চ্যাপ্টারের ছিল, ওটা আমি দিয়ে দিব। আর নেক্সট আপনাদের একটা ক্লাস মাঝখানে মিস গেছে, আপনারা কবে করতে পারবেন আমাকে একটু জানান, আমি একটু নোট ডাউন করি। এটা আমাদের ইয়ে না, আপনি এটা রাতে নিলে ভালো হবে হয়তো। এটা তো স্কেডিউল ক্লাস, এটা তো আপনাদের জি ম্যাম। স্কেডিউল ক্লাস গেল। হ্যাঁ, আরেকটা আমাদের ক্লাস মাঝখানে মিস গিয়েছিল, লাস্ট ফ্রাইডেটা, সো আমি আপনাদের একটা মেকআপ ক্লাস নিতে চাই, জুমে নিব, অনলাইনে। আপনারা কখন পারবেন? এটা আমরা ইয়ে করি আপনার সাইবুল ভাই, রাতে হলে ভালো হয়, রাতে 9টার পরে। সোমবার রাত 9টার দিকে করি ম্যাম। কয়টার সময়? সোমবার রাত 9টায়। মানডে, রাইট? জি জি, মানডে at 9 PM। 9 PM, yes. ওকে, ঠিক আছে, তাহলে আমরা মানডে 9 PM এক্সট্রা ক্লাসটা করছি, সো ওখানে আমি আবার বাকি এই চ্যাপ্টারের বাকি এগুলা কভার করতে চাই। ওকে ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ আ ওকে নাইস জি, ডে। আসসালামু আলাইকুম।